ভারত আসলে শেখ হাসিনার মতো। ভারত মনে করে গায়ের জোর দিয়ে, চাপ দিয়ে, আপনি টর্চার করে আপনি তাকে আপনার বাগে রাখতে পারবেন, কিন্তু এটা হয় না। বিআইডব্লিউটিএ যে আছে তাদের প্রচুর স্পিড বোট এবং অন্যান্য নৌযান আছে। বলা হচ্ছিল যত বেশি সম্ভব এই নৌযানগুলো দুর্গত এলাকায় পাঠানো হোক, কিন্তু এটা পাঠানো হচ্ছিল না। কয়েকশো স্টুডেন্ট গিয়ে বিআইডব্লিউটিএ এর কার্যালয়ে গিয়ে সেটা ঘেরাও করেছেন। সেখানে উপদেষ্টা, টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ওখানে গেছেন। নাহিদ গিয়ে সেই কর্মকর্তাকে চাপ দিয়ে এটাতে রাজি করিয়েছেন। এরকম একটা ঘটনা ঘটেছে। তার মানে খেয়াল করুন, ফ্লাশ ফ্লাড কিন্তু ভয়ঙ্কর। আমাদের অন্যান্য বন্যায় যেমন পানি অল্প অল্প করে বাড়ে, এখানে ভারত থেকে আসা দুরকম পানি, ত্রিপুরায়ও বন্যা হচ্ছে, সেই পানি আমাদের এখানে আসবে, আমাদের বেসিনে বৃষ্টি হচ্ছে, প্লাস তাদের যে জলবিদ্যুৎ কেন্দ্রে যে পানি আছে। রীতিমতো একজন উপদেষ্টা নাহিদ সহ থেকে চাপ দিয়ে পর্যাপ্ত নৌযান পাঠানোর জন্য ব্যবস্থা করতে হয়েছে। সুতরাং সরকারের মধ্যে স্যাবোটাজের ব্যাপার আছে। আমি আর রাগঢাক না করেই বলছি, যদি থাকে টাকের কথা বলছি না। কেন বলছি? ডাক্তার জায়েদুর রহমান, এই যে সার্বিক প্রেক্ষিত যে আলোচনা হলো, এর মধ্যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন এই সরকারকে সময় দেয়া এবং তাদের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এখন বন্যা কবলিত দেশের 23টি জেলা, সেখানে 35 লক্ষ পরিবার এখন অলরেডি তারা বিপদগ্রস্ত। এই পর্যায়ে এই যে আমরা আবহাওয়া অফিসের যে গাফিলতির বিষয়টি শুনলাম, সরকারকে জুনায়েদ সাকিব বললেন যে এই সব ইস্যুতে একেবারে দৃশ্যমান তাদের ব্যবস্থা প্রত্যাশা করে। আপনি কি বলবেন? ধন্যবাদ। বন্যা নিয়ে আজ ভোরের কথা, এটা একটা তথ্য দিয়ে আমরা অনেকে পত্রিকায় পড়েছি। সেটা হলো বিআইডব্লিউটিএ যে আছে তাদের প্রচুর স্পিড বোট এবং অন্যান্য নৌযান আছে। বলা হচ্ছিল যত বেশি সম্ভব এই নৌযানগুলো দুর্গত এলাকায় পাঠানো হোক, কিন্তু এটা পাঠানো হচ্ছিল না। আজ ভোর 4টায় কয়েকশো স্টুডেন্ট গিয়ে বিআইডব্লিউটিএ এর কার্যালয়ে গিয়ে সেটা ঘেরাও করেছেন। সেখানে উপদেষ্টা, টেলিযোগাযোগ উপদেষ্টা, ওনার নাম কি, দুজন যে উপদেষ্টা আছে, নাহিদ ওখানে গেছেন। নাহিদ গিয়ে সেই কর্মকর্তাকে চাপ দিয়ে এটাতে রাজি করিয়েছেন। এরকম একটা ঘটনা ঘটেছে। তার মানে খেয়াল করুন, ফ্লাশ ফ্লাড কিন্তু ভয়ঙ্কর। আমাদের অন্যান্য বন্যায় যেমন পানি অল্প অল্প করে বাড়ে, এখানে ভারত থেকে আসা দুরকম পানি, ত্রিপুরায়ও বন্যা হচ্ছে, সেই পানি আমাদের এখানে আসবে, আমাদের বেসিনে বৃষ্টি হচ্ছে, প্লাস তাদের যে জলবিদ্যুৎ কেন্দ্রে যে পানি আছে। সো এইরকম জায়গায় আপনাকে রীতিমতো একজন উপদেষ্টা নাহিদ সহ থেকে চাপ দিয়ে পর্যাপ্ত নৌযান পাঠানোর জন্য ব্যবস্থা করতে হয়েছে। সুতরাং সরকারের মধ্যে স্যাবোটাজের ব্যাপার আছে। আমি আর রাগঢাক না করেই বলছি, যদি থাকে টাকের কথা বলছি না। কেন বলছি? একটা চরম স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় বিষয়টা কি? ধরুন, সাবেক প্রধানমন্ত্রীর মূল বিষয়টা কি? আসলে এইসব মানুষদের হিউব্রিস সিনড্রোম হয়। আপনি আপনার চারপাশে একটা জগৎ তৈরি করেন, আপনাকে মানুষ এমন করতে থাকে, করতে করতে আপনি নিজেকে গড লাইক সাম ক্রিয়েচার মনে করতে শুরু করেন। আপনার তীব্র ইগো থাকে। এই যে আপনার পতন হলো, সবচেয়ে বেশি কি হার্ট হয়েছে? শেখ হাসিনার ইগো। উনি মনে করতেন উনি সবকিছু ম্যানেজ করতে পারেন। ওই যে আমরা মিডিয়ার কথা বলছিলাম, মিডিয়ার একজন মানুষ বলেছিলেন না যে আপনি ম্যাজিক্যাল লেডি, আপনার ম্যাজিক আছে, আপনি সবকিছু ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলতে পারেন। সো এটা শুনতে শুনতে উনি শি স্টার্টেড বিলিভিং ইন দ্যাট। সো আপনার যখন ইগো হার্ট হয়, তখন আসলে আপনি স্যাবোটাজের চেষ্টা করবেন। ওনার চারপাশে তারাও বিশ্বাস করতেন। এক্স্যাক্টলি। সো এইটা যখন ভাঙলো, আপনার ইগো হার্ট হলো। এই শেখ হাসিনা 91 সালে বলেছিলেন না, এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না, যদিও সেটা একটা চমৎকার ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড সরকার ছিল। আর এখানে উনি আউস্টেড হয়েছেন, ওনাকে পালিয়ে যেতে হয়েছে, এবং শেষ মুহূর্তগুলোতে উনি কিরকম আচরণ করেছে আমরা দেখেছি। কিন্তু সুতরাং আমরা এটা ভাবার যথেষ্ট কারণ আছে, ওনার যেসব লোকজন এত দীর্ঘ সময় ধরে বসিয়েছেন এবং এদের অনেকে উপকারভোগী। আমি একদম রাগঢাক ছাড়াই বলতে চাই, বহু মানুষ আছে এখানে বিভিন্ন পদে যারা চায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মতো একজন সরকার থাকুক। আমরা এখন কয়েক কোটিতে হিসাব টিসাব করি না, শত কোটি, হাজার কোটিতে হিসাব হয়। সুতরাং পলিটিশিয়ানদের মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। সুতরাং এগুলো যখন থাকে, তাদের এই রকম সরকারের সাথে, এমনি আমরা যদি চিন্তা করি, ইটস অ্যাবাউট 1 or 2% ভার্সাস 99 or 98। এরকম একটা গণতান্ত্রিক সরকার, ঘুষ কমে গেছে, অনিয়ম কমে গেছে, অনেক মানুষের কিন্তু বাড়া ভাতে ছাই পড়বে। সুতরাং তারা চাইবেন শেখ হাসিনা ফিরে আসুক বা ওই রকমই আরেকটা সরকার আসুক। সুতরাং আমি এটাকে উড়িয়ে দিতে চাই না, এবং আমাদের সিরিয়াসলি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো সন্দেহ নাই। এবং আমি আবারও অ্যাপিল করি, আমি আগেও বলেছি, এমনিও তো আমরা বলি না 5 বছরের একটা সরকারের মধ্যে একটা হানিমুন পিরিয়ড থাকে 100 দিন। সঠিক। সো 100 দিন মোটামুটি নর্ম হচ্ছে তার ভুল টুল না ধরা, তাকে খুব বেশি সমালোচনা না করা, গ্রস কিছু যদি না হয়। তো একটা সরকার এসছে মাত্র,
সেই সরকার সায়ন্ত ভাই খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন কি টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে কাকে নিয়ে কাজ করার চেষ্টা করতে হচ্ছে। তাদেরকে সময় দেওয়া দরকার আছে। দাবি দাওয়া নিয়ে আমরা কি করব না করব সেসব নিয়ে আলাপ হবে, এবং এই সময়টা যদি আমরা না দেই এবং সেটা আমাদের জন্য টাফ হবে। এবং আমি একটা জিনিস একটু যোগও করে রাখতে চাই, এটা আমার মনে বলে ফেলা উচিত খোলাখুলিভাবে। আমরা গত সরকার ক্ষমতায় থাকার সাথে যে রাষ্ট্রটাকে এখানে সংযুক্ত করেছিলাম ভারত, সেই সরকারও এখন পর্যন্ত আমাদের এই যে দুর্দান্ত একটা গণ অভ্যুত্থান হলো, আমি কেউ কেউ বিপ্লব বলছেন, আমি এটাকে বিপ্লব বলি না, এটা একটা গণ অভ্যুত্থান, এত রক্ত গেল, এত মানুষ আহত হলেন, এত মানুষ অন্ধ হলেন, আমাদেরকে সেই অর্থে এখনও তারা এটাকে যে ওন করছেন, আমাদের সাথে যে সব প্রিভিয়াসলি তারা যা যা গ্রেভ মিস্টেকস করেছেন সেগুলো থেকে বের হয়ে যে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, কাজ করবেন, আমরা এখনো দেখি না। দলের সর্বোচ্চ 3 জন মানুষ, জনাব নরেন্দ্র মোদী, জনাব অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, অমিত শাহ আদিত্যনাথ খুব খোলাখুলি এখনো তীব্র ভাষায় বাংলাদেশকে আক্রমণ করছেন, আমাদের এখানে তাদের যে ন্যারেটিভ আছে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে। সো আমরা এটাও মনে করতে পারি যে ওই দেশটারও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে, কারণ ভারত তার অন্যান্য যেসব দেশ আছে আমাদের সাউথ এশিয়াতে, যেখানে যেখানে তার স্বার্থে সংঘাত হয়েছে, সে কিন্তু এরকম নানান রকম অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নিয়েছে। সময় থাকলে আমি ধরে ধরে দেখাতে পারতাম। সো ওই ব্যাপারটা আমাদের আসলে কেয়ারফুল থাকা দরকার আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করতে গিয়ে আবার আমরা যাতে কোনো কিছু খুব বাড়াবাড়ি করে না ফেলি, এটারও আরেকটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। যেমন ধরুন ভারত ইস্যুতে আমরা যদি বলি, বর্তমান যে সরকারটা এসছে, আমি অন্তত সোফার ডক্টর ইউনুসকে দেখছি যে আমাদের সম্পর্কটা রিঅ্যালাইনমেন্ট করার চেষ্টা উনি করছেন। উনি ভারতীয় মিডিয়ার সাথে যে ইন্টারভিউগুলো দিয়েছেন প্যারিসে বসেই, আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। মানে বাংলাদেশে আমরা একটা দেশে ফিরবার আগেই যখন সিদ্ধান্ত হলো তিনি প্রধান উপদেষ্টা হবেন, তখনই আমার এত মন ভরেছে যে আমরা দীর্ঘকাল দেখেছি একেবারে প্রভুভৃত্য টাইপের সম্পর্কের একটা সরকার যে টোনে কথা বলতেন, সেই জায়গায় বাংলাদেশ মাথা উঁচু করে একেবারে স্ট্রংলি তার যে একটা স্বাধীন সত্তা আছে, সার্বভৌম সত্তা আছে, সেভাবে কথা বলছেন। এবং আমি মনে করি যে এই সরকার অন্তত তার জায়গা থেকে সে চেষ্টা করতে পারবেন, এবং ভারতও আই হোপ যে তারা আস্তে আস্তে রিয়ালাইজ করবে যে তারা আগে যা যা করেছে সেই জায়গা থেকে তারা সরে আসবে। একটা ট্রেড অফের কথা আসলো, আমার কাছে মনে হয় ক্ষমতা ট্রেড অফেরই ব্যাপার। ধরুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, আপনি জনগণের সাথে ট্রেড অফ করেন, তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে এটা এটা দেবো, তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে এটা এটা দেবো। সো কেউ জনগণের জন্য মন থেকে সেবা করুক না করুক, তার যদি এই ট্রেড অফটাও সে করে, জনগণ কিন্তু ভালো থাকতে শুরু করে। এজন্য আমরা বলি সবচেয়ে খারাপ গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থাটাও অন্যান্য যে কোনো ব্যবস্থার চাইতে ভালো। কিন্তু যে ঘটনাটা ঘটলো এর আগে, আমি একটু আগেই বলেছিলাম ওই যে 14th লুইয়ের সে বিখ্যাত কথা, আই এম দ্য স্টেট, শি বিকেম দ্য স্টেট, হয়ে উনি যেটা করেছেন আবারও ট্রেড অফের গল্প। সাকিব ভাই যেভাবে বললেন যে আপনি ভেতরের দিকেও ট্রেড অফ করলেন, ক্ষমতায় রাখো, আমরা একটা এক্সাম্পল খুব দিচ্ছিলাম, মানে জনাব বেনজির শত শত বিঘা জমি তো একদিনে কিনে ফেলেননি, অবশ্য একদিনে 4টা ফ্ল্যাট কিনেছিলেন গুলশানে, কিন্তু বিঘা শত শত বিঘা জমি একদিনে কেনেননি। কোথায় কিনেছেন? গোপালগঞ্জে, কোটালীপাড়ার আশপাশে হিন্দু সম্প্রদায়ের জমি। আই রিটিয়ারেট যে এখানে হিন্দু সম্প্রদায়ের জমি শত শত বিঘা জমি। কেউ কি জানতো না? কোনো কারণ নেই না জানার, কিন্তু ট্রেড অফ করেছেন। বেনজির আপনার হয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদ, সেই ঢাকার কমিশনার থেকে শুরু করে ডিজি, র্যাব এবং আইজিপি থেকে শুরু করে, তাই তো ট্রেড অফ করেন। এবং এই ট্রেড অফ বাইরেও আছে। ইন্ডিয়ার সাথে কেন ভৃত্য হয়েছেন আপনি? ট্রেড অফ, আমাকে ক্ষমতায় রাখো, তুমি যা যা চাও আমি তা তা দিয়ে দেবো, আমার কিছু আসে যায় না, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, সোজা বাংলা কথায়। মানে এমন সব ব্যাপার আমাদের দেশের স্বার্থবিরোধী হয়েছে। ধরুন আমাদের কোস্টে ইন্ডিয়ান রেডার আছে, সার্ভেইলেন্স রেডার। আমাদের সভরেন্টি কি আছে আসলে? এই প্রশ্ন আমরা করতে পারি। আমি সোনাদিয়ায় পোর্ট করব, সবচেয়ে সুটেবল জায়গা, ভারত বলল না ওটা করা যাবে না, আমরা করব না, আমরা মাতার বাড়িতে গেলাম। সো এইভাবে আমাদের সবকিছুকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। অত্যন্ত অন্যায় চুক্তি করেছেন, গোড্ডা পাওয়ার প্ল্যান্ট, আদানির যে চুক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক মোদী সরকারের, করেছেন কেন? ভারত চেয়েছে। এই কয়েকদিন আগে যে আপনি গেলেন, গিয়ে যতগুলো এমওইউ করেছেন, এগুলোর ডিটেল স্টাডি আমরা করেছি, কথা বলেছি, জাস্ট ও চেয়েছে তাই করেছেন। ট্রেড অফ করছেন। আবার শুধু ভারতের সাথে ট্রেড অফ, চায়নার সাথে ট্রেড অফ করছেন। চায়না আমাদের এখানে ঢাকা থেকে মোংলা পোর্ট পর্যন্ত পদ্মা সেতুর যে রেল সংযোগ আছে প্রকল্প, আমরা অনেকে জানি না এই প্রকল্পটা সেতুর চেয়ে বড় প্রকল্প। সেতু 32,000 কোটি টাকা সোফার, এটা 40,000 কোটি টাকা হয়ে গেছে, এটা 50-60,000 কোটি টাকা হবে। আওয়ামীপন্থী অর্থনীতিবিদরা বলেন এটা ইকোনমিক্যালি কোনোদিনও ভায়াবল হবে না। আপনি প্রজেক্ট নিয়েছেন, আপনার খেতে হবে এবং আপনি কাউকে খুশি করতে হবে, ট্রেড অফ করছেন।
রাশিয়াকে খুশি করছেন। নিরাপত্তা পরিষদে একটা এক্সট্রা ভেটো পাওয়ারের দেশ লাগবে, চায়না যদি কোনো কারণে আপনার পক্ষে না দাঁড়ায়। কারণ আমরা হয়তো অনেকে জানি সেটা হচ্ছে জাতিসংঘের অধীনে ফোর্স মোতায়েন অথবা নির্বাচন কোনো জায়গায় হবে কিনা তার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের কাছ থেকে এটা পাস হতে হয়। তো কোনো দেশ ভেটো দিলে এটা হবে না। চায়না আপনার হাতে আছে সোফার অ্যাট দ্যাট মোমেন্ট, আপনি রাশিয়াকেও রাখলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানালেন অকল্পনীয় রকম খরচে, যথেষ্ট সময় নাই, দেখাবো যে এটা কয়লার চাইতে বেশি খরচ পড়ছে, তো আমি এটা বানাচ্ছি কেন? আসলে সব দেশ ওই বিদ্যুৎ প্রকল্প বানায় কারণ হচ্ছে ওটা চিপার হয় অ্যান্ড ক্লিন এনার্জি। জুনায়েদ সাকি একটি কথা বলছেন যে জনগণের মনের ভাষা এটি ভারত বুঝতে পারবে, এই আমার সন্দেহ আছে, বুঝতে পারা উচিত। কিন্তু এই যে ভারত কি করছে এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা দীর্ঘ রিপোর্ট করেছে আমাদের এখানে, ভারতের তাদের লার্নিং কি হতে পারে। ওখানে ভারতের একজন বিশেষজ্ঞ খুব ইন্টারেস্টিংলি বলছে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে যেই ভারতে যাচ্ছিল সে এখানকার মানুষের তীব্র ভারতের বিরুদ্ধে ক্ষোভের কথা বলছিল। এটা তারা দেখছিলেন যে এটা বাড়ছে, কিন্তু তারা মনে করেছিলেন শেখ হাসিনা মিলিটারি এবং ব্যুরোক্রেসিকে তারা এমনভাবে কন্ট্রোলে রাখতে পারবে যে তারা ক্ষমতায় থেকে যেতে পারবে, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেটা হয় নাই। এখন ভারত শিখবে কিনা আমি আশা করি ভারতের শেখা উচিত। আমি জাকির ভাইয়ের সাথে একমত যে ভারতের সাথে কোনো রকম ভাবে কোনো শত্রুতামূলক সম্পর্ক আমাদের দুই দেশ কারোর জন্যই ভালো না। কিন্তু আমরা যদি সাউথ এশিয়াতে ভারতের আচরণ দেখি, একদম প্রত্যেকটা দেশ ধরে ধরে দেখাতে পারবো, সেখানে ভারত শ্রীলঙ্কা ধরতে পারবেন, নেপাল সব মানে এই সাউথ এশিয়ার কোনো দেশে, এমনকি ভুটানের মতো দেশ যে দেশের স্বাধীন কোনো ফরেন পলিসি নাই, সে দেশও এখন ভারতকে বাদ দিয়ে চায়নার মতো করে তার বর্ডার ডিসপিউট শেষ করছে। তো এইরকম পরিস্থিতি থেকে ভারত শিখবে কিনা আই রিয়ালি ডোন্ট নো। কারণ আমি প্রায় বলি ভারত আসলে শেখ হাসিনার মতো, ভারত মনে করে গায়ের জোর দিয়ে চাপ দিয়ে আপনি টর্চার করে আপনি তাকে আপনার বাগে রাখতে পারবেন, কিন্তু এটা হয় না আসলে। অসংখ্য ধন্যবাদ।